আজকে তিনটি টপিক পড়াবো। সেই তিনটি টপিক হলো ইম্প্যাক্ট অফ আইসিটি ইন সোসাইটি, মোরালিটি ইন ইউজিং আইসিটি, ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যান্ড ডিজিটাল ডিভাইড। এই যে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন সোসাইটি, এটা হচ্ছে সোসাইটিতে আইসিটির প্রভাব কতটা, ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির কী কী প্রভাব রয়েছে তার একটা ওভারভিউ দিয়েছি আমি পয়েন্ট ওয়াইজ। মোরালিটি ইন আইসিটি অর্থাৎ নৈতিকতা অনৈতিকতাতে আইসিটি কীরকম কীভাবে থাকে সেইটা। আর একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যান্ড ডিজিটাল ডিভাইড। যাই হোক দেখি, এরপরে হচ্ছে ইম্প্যাক্ট অফ ইন অফ আইসিটি ইন সোসাইটি, অর্থাৎ সমাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব কতটা রয়েছে। প্রভাব সব দিকেই রয়েছে। যেমন এখানে কার্ল মার্কসের ভাষায় প্রযুক্তি হচ্ছে মানুষের প্রতিদিনের সাথী। মানুষ এই প্রযুক্তির সঙ্গে প্রত্যেকদিন অব্যাহতভাবে গায়ে গায়ে লেগে রয়েছে। তাহলে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন এডুকেশন, এখানে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। যেমন লার্নিং অ্যাবাউট আইসিটি, লার্নিং উইথ আইসিটি, লার্নিং থ্রু আইসিটি। তাহলে লার্নিং অ্যাবাউট আইসিটিতে কী বলা হয়েছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে জানা ও আয়ত্ত করা। অর্থাৎ লার্নিং অ্যাবাউট আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে লার্ন করা, সেটা যেমন আমাদেরকে জানতে হবে, মানে জানতে হবে জিনিসটা সম্পর্কে অবহিত হতে হবে। সেকেন্ড হচ্ছে লার্নিং উইথ আইসিটি, অর্থাৎ তথ্য প্রযুক্তির যে প্রযুক্তি সেটা ব্যবহারটা শিখতে হবে আমাদেরকে। আমাদের তো ভারতবর্ষে এখন সেই ইনফ্রাস্ট্রাকচার পৌঁছায়নি, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার আনতে গেলে আমাদেরকে এটা আয়ত্ত করতে হবে যে আইসিটির প্রযুক্তির মানে কীভাবে প্রযুক্তির ব্যবহার করা যায়, সেই প্রযুক্তির ব্যবহারগুলো সম্পর্কে আমাদেরকে নলেজ বাড়াতে হবে। আরেকটা হচ্ছে লার্নিং থ্রু আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভর হচ্ছে শিক্ষা, মানে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভর করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। অর্থাৎ এই লার্নিংটাই হবে পুরোটা আইসিটির মাধ্যমে, সেইটা বলতে চেয়েছি এখানে। তাহলে আমরা ইম্প্যাক্ট অফ আইসিটি ইন এডুকেশন, এইটাকে আমরা তিনটে প্রকারভেদে দেখলাম, যে লার্নিং অ্যাবাউট আইসিটি, লার্নিং উইথ আইসিটি, লার্নিং থ্রু আইসিটি। এবার আসছি নেক্সট পয়েন্ট, ইম্প্যাক্ট অফ আইসিটি ইন বিজনেস। বিজনেসের ক্ষেত্রেও আইসিটির ভূমিকা প্রচুর। ব্যাংক, ইন্স্যুরেন্স যতগুলো আছে সবই আমাদের বিজনেসের সঙ্গে জড়িয়ে আছে। ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্রেডিট কোম্পানি, এয়ার অথরিটি, রেলওয়ে সার্ভিসেস, ট্রান্সপোর্ট যেমন ওলা উবের, সফটওয়্যার মানে যেমন ধরুন আমাদের বিভিন্ন অনলাইন সফটওয়্যার আছে, সেই সমস্ত সফটওয়্যার, ঠিক আছে, প্লাস অনলাইন বিজনেস যেগুলো হয় পুরোটাই এখন আমাদের অনলাইন বেসড হয়ে গেছে। তার ফলে আইসিটির প্রয়োজন প্রচুর বিজনেসের ক্ষেত্রে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন রিসার্চ, গবেষণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। প্রচুর ধরনের ডেটা আমরা গবেষণায় লাগি, সেই ডেটা অনেক সময় গুগল বা উইকিপিডিয়া থেকে সার্চ করতে হয়, ঠিক আছে। তাই হচ্ছে ভেরিয়াস টাইপ অফ রিসার্চ ডেটা সোর্স, বিভিন্ন ধরনের ডেটা সোর্স আমরা এখান থেকে পেয়ে থাকি ইন্টারনেট থেকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল সায়েন্সের বুকস বা জার্নাল এই সমস্ত আমরা ইন্টারনেটে পেয়ে থাকি। স্পেস রিসার্চ করতে গেলে আমাদের কম্পিউটারের আইসিটির মানে দরকার আছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির প্রয়োজন আছে ভীষণভাবে। সেমিনার প্রেজেন্টেশন, যে কোনো ধরনের প্রেজেন্টেশন করতে গেলেও আমাদেরকে আইসিটির প্রয়োজন লাগে। ফোর্থ হচ্ছে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন অফিস। অফিস আদালতেও প্রত্যেক মুহূর্তে আমাদের মানে কম্পিউটারের প্রয়োজন পড়ে, ঠিক আছে। বিভিন্ন ধরনের অনলাইন পোর্টাল হয়েছে এখন গভর্নমেন্টের বা প্রাইভেটের, তাহলে গভর্নমেন্টের সেই অনলাইন পোর্টালে কাজ করতে হয়, ঠিক আছে। ডেটা ম্যানেজমেন্ট হয় পুরোটাই অনলাইনে, যার ফলে আইসিটির ভূমিকা প্রচুর। মেডিকেল সায়েন্সেও আইসিটির ভূমিকা প্রচুর আছে। 5 নম্বর দিয়েছে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন মেডিকেল সায়েন্স। তাহলে চিকিৎসা বিজ্ঞানেও প্রচুরভাবে আইসিটির কাজে লেগে থাকে। যেমন এখন তো মাইক্রো সার্জারি হয় এর মাধ্যমে, অনলাইন স্ক্রিনের মধ্যে দেখা হয় আর সার্জারি করা যায়। তারপরে যে সমস্ত স্ক্যান ইমেজগুলো করা যায় সেগুলো সবই কম্পিউটার বেসড। ল্যাবরেটরিতে টেস্ট করতে গেলেও আমাদেরকে কম্পিউটার লাগে কাজে, ঠিক আছে। আচ্ছা,
6 নম্বর হচ্ছে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন এন্টারটেনমেন্ট। বিনোদনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব কতখানি। তথ্য ও প্রযুক্তির ভূমিকা প্রচুর এন্টারটেনমেন্টে, যেমন লাইভ টেলিকাস্ট প্রোগ্রাম শুরু হয়, তারপরে বিভিন্ন অনলাইন বা অন্যান্য গেম খেলা যায় অনলাইনে। তো এগুলো হচ্ছে এন্টারটেনমেন্টের পার্ট। ই বুক, ই জার্নাল, তারপরে ই ডকুমেন্টেশন, ভিডিও মিক্সিং, বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ যেগুলো মানে সিরিয়াল বা সিনেমা টাইপের, ওয়েব সিরিজ টাইপের দেখা যায়। ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের খেলা, ফুটবলের স্ক্রিন শেয়ার, যেমন একটা ক্রিকেটে এখন ওই স্ক্রিন থেকে অনেক সময় ডিসিশন নেওয়া হয় দেখে। ঠিক আছে, সেগুলো সবটাই কম্পিউটার বেসড, যার ফলে এন্টারটেনমেন্টেও প্রচুর ভূমিকা রয়ে গেছে। কৃষিক্ষেত্রেও এর ভূমিকা আছে। কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজিতে এক্সপেরিমেন্ট করতে গেলে কম্পিউটার লাগে, বা বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করতে গেলেও অনেকে ডেটা এখন তো মোবাইল ঘরে ঘরে প্রায় পৌঁছে গেছে, তাহলে ওরা বিভিন্নভাবে ডেটা কালেক্ট করতে পারবে, কীভাবে চাষ করা যায় তার পদ্ধতি, বিভিন্ন ধরনের খবরাখবর এই অনলাইন থেকে পেতে পারে। বা আরেকটার সাথে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে রিসার্চ বা এর প্রয়োগ সম্পূর্ণটা কিন্তু কম্পিউটার থেকে ডেটাগুলো সোর্স পাওয়া যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হলো ধরুন কোন ফসল কতটা পরিমাণে হবে, কিভাবে হবে, সেই সম্পূর্ণ রিসার্চগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে থাকে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যখন রিসার্চ আমাদের কম্পিউটার ভীষণভাবে প্রয়োজন হয়। ঠিক আছে, কমিউনিকেশনের ক্ষেত্রে আইসিটির ভূমিকা, যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। আমরা যেমন এইটা ভিডিও কল করছি, ইন্টারাকশন ইচ আদার, প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে গোটা বিশ্বময় একে অপরের সঙ্গে যোগাযোগ রয়েছে এই ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, চ্যাটিংয়ের মাধ্যমে, টেলিকনফারেন্সের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এগুলো হচ্ছে পুরোটাই আইসিটির ভূমিকা বা আইসিটির দান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির দান। ঠিক আছে, এই গেল ইম্প্যাক্ট। ঠিক আছে, এবার আসছি আমি মোরালিটি ইউজিং আইসিটি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা। নৈতিক অনৈতিক একটা প্রশ্ন থেকেই যায়। যেমন সামাজিক, সাংস্কৃতিক সকল পর্যায়ে শিষ্টাচারমূলক মার্জিত আচরণ করাই কাম্য, কিন্তু অনেকে করে না, অনেকে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সেগুলোই বলেছে যে অনৈতিক কাজগুলো কী কী এই আইসিটিতে, সেগুলো আমরা একটু আলোচনা করবো। এখানে সংজ্ঞাটা দিয়েছি, একটু পড়ে নিই। আর সমাজের বিরুদ্ধে অনৈতিক কাজ, সোসাইটিতে কী কী অনৈতিক কাজ হয়, যেমন অনলাইন জুয়া খেলা, পর্নোগ্রাফি মাধ্যমে যুব সমাজকে দূষিত করা, খারাপ ছবি দেখে যারা যুবক তাদেরকে মানে মাথা খারাপ করে দেওয়া, অবৈধ তথ্য প্রচার করা, মানে যে ভুলভাল তথ্য, এটা আইসিটি মানে গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন কিছুর মাধ্যমে তথ্য প্রচার হয়, এটা খুব খারাপ, মানে গুজব রটিয়ে ফেলে আর কি। অনৈতিক কাজের প্রশিক্ষণ বা ভিডিও সম্প্রচার করে যুব সমাজকে ধ্বংস করে, যেমন এখন ইউটিউবে যদি কেউ সার্চ করে হাউ টু মেক বম, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের খারাপ কাজের যে সমস্ত পেয়ে যাচ্ছে, যার ফলে এইটা একটা ব্যাড ইফেক্ট, অনৈতিক কাজ এটা। ঠিক আছে, এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট আসছে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এটারই ভাগ আর কি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনৈতিক কাজ কীরকম। প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার সন্ত্রাস করা, মানে একটা প্রতিষ্ঠানের যে ডেটা, সেই ডেটাগুলো তারা চুরি করে নিতে পারে। একটা যেমন আমাদের ইন্ডিয়ান আর্মি আছে, সেই ইন্ডিয়ান আর্মির যদি কেউ ডেটা চুরি করে নেয়, সেক্ষেত্রে পুরো কান্ট্রির একটা সিকিউরিটির ব্যাপার। হ্যাঁ, মানে কোন মেথডে কাজ করে আমাদের ইন্ডিয়ান আর্মি বা কীভাবে কী সমস্যা, এই সমস্ত যদি চুরি করে নেয়, ঠিক আছে, বা কোনো একটা ইউনিভার্সিটির কোশ্চেন যদি অনলাইন থেকে চুরি করে নেয়, কিংবা ব্যাঙ্কিং এক্সামের যদি যে অনলাইন সার্ভার থেকে ডেটা চুরি করে নেয়, সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কোনো ব্যাংকের টাকা হ্যাক করছে, ঠিক আছে, যেমন এখন অনেকে ফাঁদ পেতে টাকা চুরি করে, ঠিক আছে, যে আপনার এটিএম নাম্বারটা বলুন, তাহলে এই আর কি। এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনৈতিক কাজ। কম্পিউটার সিস্টেমে অবাঞ্ছিত প্রবেশ করা, যার তার কম্পিউটারে অবাঞ্ছিতভাবে পুরো ঢুকে যাওয়া, মানে অর্থাৎ যেমন আমার কম্পিউটার অন্য আরেকজন হ্যান্ডেল করছে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আমরা মোবাইলে দেখতে পাই অনেক সময়। হ্যাঁ, এটা ছিল স্প্যামিং।
উল্টোপাল্টা যে মেসেজগুলো আসে সেই মেসেজের লোভনীয় যে সমস্ত বিষয়বস্তুগুলো আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে স্প্যামিং। এগুলো মেলেও আসে, মেসেজেও আসে, বা অন্যান্য কিছুতে চলে আসে অনেক সময়, ঠিক আছে, ফেসবুক বা সোশ্যাল সাইটে বেশি আসে, ঠিক আছে, এই আর কি। এরপরে হচ্ছে একটা জিনিস আমরা দেখবো, এই অনৈতিক কাজের এই হ্যাকিং বলে একটা অপশান আছে, আমরা অনেক দিন থেকে শুনে আসছি হ্যাকিং। হ্যাকিং অনেক ধরনের হয়, ইথিক্যাল হ্যাকার থাকে। হ্যাকিং হচ্ছে মোট কথা সাইবার ক্রাইম এক ধরনের, মানে চুরি করা, অর্থাৎ কোনো তথ্য বা কোনো কিছু একটা ওয়েবসাইটকে হ্যাক করে সেই ওয়েবসাইটের মধ্যে ঢোকে, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন বা ক্রিয়াকলাপ করে থাকে, সেগুলো হচ্ছে হ্যাকিং। এই যারা হ্যাকার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যারা নাম্বার ওয়ান হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। এরা হচ্ছে ভালো হ্যাকার, অর্থাৎ ইথিক্যাল হ্যাকার, মানে ইথিক্স আছে এদের, অর্থাৎ কোনো কিছু কোম্পানি বা কোনো সরকারি জিনিসের ভালোর জন্য এরা সিকিউরিটি প্রদান করে। ব্যাংকের যে সিকিউরিটি বা মানে ব্যাংকের সিকিউরিটি কে ব্রেক করছে, তো কেউ টাকা চুরি করলো, কে ব্রেক করছে, সেই সমস্ত এই সমস্ত যে তথ্যগুলো দেয় তারা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ এরা হচ্ছে ভালো হ্যাকার, বা প্রতিষ্ঠান কিংবা গভর্নমেন্টের জন্য এরা কাজ করে, ঠিক আছে, বা সিকিউরিটি প্রদান করে থাকে আমাদেরকে। আর এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এরা হচ্ছে কখনো ভালো কাজ করে, কখনো আবার খারাপ কাজ করে থাকে, এদের মনের ওপর ডিপেন্ড করছে। কখনো হয়তো ইচ্ছা হলো বললো যে এটা অমুক জায়গায় এটা ভালো কাজ ভালো হচ্ছে না, এই কাজটা করো। আবার কখনো তাদের নিজের স্বার্থে সেই তথ্যগুলোকে চুরি করলো। এগুলোকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার, অর্থাৎ নিজের মর্জি মতো যারা চলে, ঠিক আছে, এরা কারোর কাছে বাধ্যবাধকতা থাকে না, ঠিক আছে, এদের মনের ওপর ডিপেন্ড করে থাকে সে কী করবে না করবে, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এরা ভালোও হয়, এরা খারাপও হয়। আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা হচ্ছে খুব খারাপ, মানে এদের কোনো নৈতিকতা নেই, এরা খুব নিজেদের স্বার্থ, মানে স্বার্থ চরিতার্থ করার জন্য এরা একদম নিচে নেমে যেতে পারে, ঠিক আছে, এরা যা খুশি করে নিতে পারে। এরা নিজের ফোন, যে কোনো ফোন ট্যাপ করে বা যে কোনো ফোন হ্যাক করে টাকা পয়সা চুরি করে নিতে পারে, বা কাউকে বদনাম রটিয়ে দিতে পারে, ঠিক আছে, এরা হচ্ছে এই ধরনের হ্যাকার, ঠিক আছে, তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। আরও অনৈতিক কাজ আছে কিছু, সাইবার অ্যাটাক। যেমন সাইবার অ্যাটাকের মধ্যে আমি দুটো ভাগ এখানে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ডেটা থেফট, একটা হচ্ছে আইডেন্টি থেফট। ডেটা থেফট হচ্ছে তথ্য চুরি করা, অর্থাৎ আমি আমার একটা কলেজে কিছু ডেটা রেখেছি, ঠিক আছে, অনলাইনে, সেই ডেটাটা চুরি করা, সেই ওয়েবসাইটের মধ্যে ঢুকে সেই ডেটাটা চুরি করে নেওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে ডেটা থেফট। আর হচ্ছে আইডেন্টি থেফট, অর্থাৎ এই যে আইডেন্টি থেফট বলতে কাউরির আইডেন্টিটি লস, মানে করে দেওয়া আর কি, আমার সমস্ত কাগজপত্র অন্যজন ব্যবহার করছে, এটা হচ্ছে আইডেন্টি থেফট, ঠিক আছে, আমার ভোটার কার্ড অন্য আরেকজনের নাম দিয়ে চালাচ্ছে, অর্থাৎ ধরুন আমার ভোটার কার্ড অন্য আরেকজন সিম তুলতো আগে আর কি, এই আধার কার্ড লিঙ্ক হওয়ার আগে এটা তো হয়েছিল। তো এইগুলো হচ্ছে সাইবার অ্যাটাক এক ধরনের। সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যার পাইরেসি হচ্ছে কপি করে নেওয়া। যেমন উইন্ডোজের অরিজিনাল কজন কিনে, উইন্ডোজের যে সমস্ত সিডিগুলো আছে, উইন্ডোজ বলতে আমাদের যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমের সিডি কতজন কিনে, সেই অপারেটিং সিস্টেম সব পাইরেটেড সিডি চালায় এখানে। তো সেটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি করা হচ্ছে এক ধরনের ক্রাইম। প্লাগিয়ারিজম, প্লাগিয়ারিজম এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। প্লাগিয়ারিজম হচ্ছে নিজের কথা, নিজের কাজ যদি অন্য কেউ চুরি করে নেয়, অর্থাৎ অন্য কাউরির কাজ কর্ম বা ডেটা নিজের নামে চালানো, এটা হচ্ছে প্লাগিয়ারিজম। অর্থাৎ অন্য কেউ রিসার্চ করে সেটা অনলাইনে দেওয়া আছে, সেটাকে চুরি করে আমি আমার বা অন্য কেউ সেটাকে ব্যবহার করলো বা নিজের নাম দিয়ে চালালো, সেটা হচ্ছে প্লাগিয়ারিজম। আরেকটা যেটা আছে আমাদের, ইউনিভার্সাল অ্যান্ড ডিজিটাল ডিভাইড। এটা এখানে লেখার কিছু নেই, জাস্ট একটু শুনে নিলেই হবে। ইউনিভার্সাল অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেস, ইন্টারনেট বা কম্পিউটার বা আইসিটি অ্যাক্সেসটা সবার জন্য, বিশ্ববাসী, অর্থাৎ কেউ যেন এখানে বাকি পড়ে না থাকে, কেউ যেন বাদ না পড়ে যায়। ইউনিভার্সাল অ্যাক্সেস, আমাদের গুগল যেমন ইউনিভার্সাল অ্যাক্সেস, যে কেউ অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে, হয়তো চীনে দেয়নি পারমিশনটা, সেটা আলাদা কথা, সেই কান্ট্রি দেয়নি,
কিন্তু সেটা বলছে ইউনিভার্সাল অ্যাক্সেস, অর্থাৎ যে কোনো কেউ যে কেউ যেন এটা অ্যাক্সেস করতে পারে যে কোনো জায়গায়, এনি টাইম এনি হোয়ার এনিথিং। এই যে এই তিনটে ব্যাপার, এনি টাইম এনি হোয়ার এনিথিং, এই যে তিনটে ব্যাপার যেন ডিজিটাল ইউনিভার্সাল অ্যাক্সেসে থাকে, অর্থাৎ যে কেউ অ্যাক্সেস করতে পারে। সেরকমই অপর উল্টো ভার্সন হচ্ছে ডিজিটাল ডিভাইড। অর্থাৎ এই যে ডিজিটাল ডিভাইড বলতে যারা ডিজিটাল ব্যবহার করতে পারছে না তারা হচ্ছে ডিজিটাল ডিভাইড করে থাকে, ঠিক আছে। অর্থাৎ ডিজিটাল ডিভাইডের সঙ্গে ইউনিভার্সাল অ্যাক্সেসের পার্থক্য হলো যে ডিজিটাল ডিভাইড এক শ্রেণীর মানুষ ব্যবহার করতে পারছে আর এক শ্রেণীর মানুষ কম্পিউটার ব্যবহার করতে পারছে না। এক শ্রেণীর মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে আর এক শ্রেণীর মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। এটাই হচ্ছে ডিজিটাল ডিভাইড, ঠিক আছে। এখন এই আমাদের ইউনিভার্সাল অ্যাক্সেস করতে গিয়ে গ্লোবাল ভিলেজের কথা অবশ্যই আসবে, বা বিশ্বগ্রাম, অর্থাৎ পুরো বিশ্বকে একটা গ্রাম বলে উল্লেখ করেছে বা গ্লোবাল ভিলেজ বলে উল্লেখ করেছে। অর্থাৎ পুরোটাই, পুরো বিশ্বই যেন একে অপরের সঙ্গে ইন্টারাকশন করতে পারে, ঠিক আছে, বা তথ্য প্রযুক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে রাখতে পারে সবসময়, বা যোগাযোগ রেখে যেতে পারে, বা বিভিন্ন ধরনের কাজকর্ম আদান প্রদান যেন হতে থাকে প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশে। দেখুন এখন অনেক ইন্ডিয়ান, আমাদের ভারতবর্ষের লোক বাইরের অনেক স্টেটের, মানে অনেক অনেক রাষ্ট্রের কাজ এখানে বসে অনলাইনে করে থাকে ফ্রিল্যান্স কোম্পানির মাধ্যমে, ঠিক আছে। এইগুলো সবই ইন্টারনেটের মাধ্যমে সম্ভব, বা গ্লোবাল ভিলেজ যাকে বলছে ইউনিভার্সাল অ্যাক্সেসের মাধ্যমে সম্ভব, ঠিক আছে। সেরকমই ডিজিটাল ডিভাইড বললাম আমি, যে ডিজিটাল ডিভাইড হচ্ছে সেরকম একটা ভাগ আর কি। এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষের কাছে পৌঁছায়, এক শ্রেণীর মানুষের কাছে পৌঁছাচ্ছে না, ঠিক আছে। যেমন অনেক জায়গায় ইন্টারনেট স্লো বা পৌঁছায়নি, সেই সমস্ত জায়গার মানুষ তাহলে কী করবে, সেখানে তো তাদের জ্ঞান বাড়ছে না, ডিজিটালি নলেজ বাড়ছে না, নলেজ গ্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার ফলে এটা ডিজিটাল ডিভাইডের একটা বড় সমস্যা। যাই হোক, ডিজিটাল ডিভাইডের আবার কয়েকটা পর্যায় আছে, যেমন ইকোনমিক ডিভাইড, ইউজেবিলিটি ডিভাইড, এম্পাওয়ারমেন্ট ডিভাইড। তো এইগুলো কয়েকটা পর্যায়ে ভাগ করেছে। মোট কথা ডিজিটাল ডিভাইড হচ্ছে যার অ্যাক্সেস করতে পারে আর এক শ্রেণীর মানুষ অ্যাক্সেস করতে পারে না, এই যে এই ভাগটাই বুঝিয়েছে ডিজিটাল ডিভাইড, ঠিক আছে।